হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানবো। এই টেন্স কথোপকথন, ইরর কারেকশন এবং সেন্টেন্স তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই টেন্সটা এমনভাবে আলোচনা করব যাতে কখনো আমরা না ভুলি, এবং কোনো ইরর কারেকশন বা কোনো কোশ্চেন যদি থাকে এই টেন্স দিয়ে, তাহলে আমরা ইজিলি সলভ করতে পারি। সেভাবে ডিসকাস করব। তো প্রথমে আমরা জানবো সিম্পল প্রেজেন্ট টেন্স কখন হয়। তো অভ্যাসগত কাজ বোঝাতে, যেমন হ্যাবিচুয়াল অ্যাকশান বোঝাতে, বা রিপিটেড অ্যাকশন মানে দৈনন্দিন ঘটনা বোঝাতে, দৈনন্দিন যে ঘটনাগুলো ঘটছে সেই ধরনের অ্যাকশন বোঝাতে এ টেন্স ইউজ করব। আর কোন ক্ষেত্রে? জেনারেল ট্রুথ, সাধারণ সত্য বোঝাতে এ টেন্স ইউজ হয়। ঠিক আছে। হ্যাবিচুয়াল অ্যাকশন কোনগুলো? যেমন আই গেট আপ আর্লি এভরি মর্নিং, তো আমি প্রত্যেক দিন সকালে আর্লি ঘুম থেকে উঠি, তাহলে এটা আমাদের হ্যাবিচুয়াল অ্যাকশন। ঠিক আছে, তাই আমরা এইসব ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। আর জেনারেল ট্রুথ কোনগুলো? যেমন যদি আমি বলি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে কি এটা তো জেনারেল ট্রুথ, এটা মেটানো যায় না। সেক্ষেত্রে আমরা কী ইউজ করবো? সিম্পল প্রেজেন্ট টেন্স। দৈনন্দিন ঘটনা যেমন হি প্লেজ ফুটবল এভরিডে, তো এই ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিছু কিছু জিনিস আমরা ফিউচার টেন্স ইউজ করি, কিন্তু নির্দিষ্ট যদি সময়সূচিতে কাজ বোঝায়, নির্দিষ্ট সময়সূচিতে যদি কোনো কাজ বোঝায়, সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। দ্য ট্রেন লিভস অ্যাট 6 o'clock, যদি এরকম হয় উদাহরণ, ট্রেনটি 6টার দিকে ছাড়বে, সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। তাহলে এখানে আমরা পরপর যদি আমরা বিষয়গুলো দেখি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে এই টেন্সের স্ট্রাকচারটা, এগুলো স্ট্রাকচার এইভাবে মুখস্থ না করাই বেটার, আমি যেভাবে জিনিসটা এক্সপ্লেন করবো সেটা মাথায় রেখে দিলেই হয়ে যাবে। সিম্পল প্রেজেন্ট টেন্স, যেমন এখানে উদাহরণ দিচ্ছে যে সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল আর রিপিটেড অ্যাকশন আর জেনারেল ট্রুথ, যেটা ইতিপূর্বে আমি আলোচনা করলাম। কিন্তু এখানে এক্সাম্পল দিচ্ছে হি গোজ ফর আ ওয়াক এভরি ইভিনিং। এখানে এভরি ইভিনিং শব্দ দ্বারা বোঝাচ্ছে যে এটা কি হ্যাবিচুয়াল অ্যাকশন, তাই এখানে আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করেছি এটা। সি নেভার টেলস লাই, এই নেভার দ্বারা বোঝাচ্ছে যেগুলো রিপিটেড বা হ্যাবিচুয়াল অ্যাকশন, তাই এটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে। উই ইউজুয়ালি হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8, এইগুলো হ্যাবিচুয়াল অ্যাকশন, তাই আমরা ইউজুয়ালি শব্দ দ্বারা বুঝতে পারছি যে হ্যাবিচুয়াল অ্যাকশন, তাই আমরা এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করেছি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এখানে কি এটা হচ্ছে জেনারেল ট্রুথ, তাই এটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করেছি। এবার আমরা কী করে বুঝবো কোনো সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স হবে না পাস্ট হবে না ফিউচার হবে? তো আমাদের কিছু ক্লু ওয়ার্ড আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। যদি ইরর কারেকশন আসে তো এই সেন্টেন্সগুলো দেখে, এই ওয়ার্ডগুলো দেখে বা ফেসগুলো দেখে আমরা বুঝে যাবো যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। তো এখানে উই ইউজ দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স উইথ ওয়ার্ড অর ফ্রেজ লাইক অলওয়েজ, সামটাইমস, অফেন, নেভার, জেনারেলি, ইউজুয়ালি, ফ্রিকোয়েন্টলি, রিয়ার, অ্যাজ আ রোল, এভরিডে, এভরি ইয়ার, এইগুলো যদি থাকে তাহলে আমরা ধরে নেব এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, হোয়েন দ্য সাবজেক্ট অফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি এর আগের একটা ভিডিওতে পার্সন সম্পর্কে ডিসকাস করেছিলাম। পার্সন হচ্ছে পুরুষ বাংলাতে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, 3 প্রকার পার্সন। ফার্স্ট পারসন হচ্ছে আমি, এবং আমার অপোজিটে যে দাঁড়িয়ে থাকবে কি সে হচ্ছে সেকেন্ড পারসন। আর থার্ড পারসন এখানে যে উপস্থিত নয়, যার সম্পর্কে আমরা কথা বলছি, তারাই হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হয়। যদি একজনকে বোঝায় তাহলে সিঙ্গুলার, আর একই অধিক বোঝাইলে প্লুরাল। তাহলে হি যখন আমি বলবো তখন একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, সে ম্যান, ওই জন্য আমি হি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর মেলের ক্ষেত্রে। সি যদি একজন মেয়েকে বোঝাচ্ছে সি দ্বারা, তাই সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর ফিমেলের ক্ষেত্রে। ইট শব্দটা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, এটা হচ্ছে নিউটার জেন্ডার ইট। তো এইগুলো হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সাবজেক্ট, তাহলে ভার্ব, যে ভার্বটা ইউজ করবো, এখানে যে ভার্বটা ইউজ হয়েছে গো, টেল, হ্যাভ, রাইজ, তো এই ভার্বগুলোর শেষে আমাকে ইয়েস বা ইয়েস যুক্ত করতে হবে। এটা কিসের ক্ষেত্রে? এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক সেন্টেন্সের ক্ষেত্রে। তো এখানে আমি দেখতে পাচ্ছি হি, সি, এই শব্দ দুটো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্ব গোর সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়ে গোজ হয়ে গেছে। সি নেভার টেলস, এখানে সি শব্দটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে টেলস হয়ে গেছে, টেলের জায়গায় টেলস হয়ে গেছে। উই শব্দটা থার্ড পারসন না ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, হ্যাভ হয়েছে। দ্য সান এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্য সান, তাই ভার্বের শেষে ইয়েস যুক্ত হয়েছে, রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে এর গঠনটা কী হলো? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এর গঠন এরকম। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে, যদি সাবজেক্ট থার্ড পারসন হয় তাহলে ইয়েস ওয়ার অথবা ইয়েস প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে গঠন। সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, যদি থার্ড পারসন হয় তাহলে এইগুলো হবে, এটা যদি থার্ড পারসন হয় তাহলে এটা হবে, আর না হলে ভার্বের ফার্স্ট ফর্মটা ইউজ হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে।
সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইয়েস বা ইয়েস যুক্ত হবে ভার্বের সঙ্গে, আর না হলে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হবে, মানে বেস ভার্বটা ইউজ হবে প্লাস অবজেক্ট। আর এই সেন্টেন্সগুলোতে সবসময় ক্লু ওয়ার্ডগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকবে, ক্লু ওয়ার্ডগুলো। এই জন্য আমাদের এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে, ফ্রেজ বা ওয়ার্ডগুলো সামটাইমস অলওয়েজ এগুলো মনে রাখতে হবে। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা ক্লিয়ার হলো। এবার এখানে কী বলছে, টু দ্য ফর্ম অফ দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ অফ অল ভার্ব এক্সেপ্ট, এটুকু মনে রাখতে হবে, এক্সেপ্ট টু বি ভার্ব, ক্যান, মাস্ট অ্যান্ড আ ফিউ আদার্স হেল্পিং অক্সিলারি ভার্ব, এইগুলো ছাড়া বাকি অন্যান্য সমস্ত ভার্বের ক্ষেত্রে নেগেটিভ ইন্টারগেটিভ, অ্যাফার্মেটিভ বললাম, অ্যাফার্মেটিভ এটা নেগেটিভ ইন্টারগেটিভের কথা হচ্ছে। নেগেটিভ ইন্টারগেটিভ যখন করবো তখন নেগেটিভ করলে ডাজ নট, আর ইন্টারগেটিভ নেগেটিভ যদি করি নেগেটিভ ইন্টারগেটিভ ডু নট বা ডাজ নট, নেগেটিভের ক্ষেত্রে ডু নট বা ডাজ নট, আর ইন্টারগেটিভের ক্ষেত্রে ডু বা ডাজ আগে ইউজ হবে এবং লাস্টে কোশ্চেন চিহ্ন ইউজ হবে। তো প্রথমে ইন্টারগেটিভ সম্পর্কে ডিসকাস করলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। যদি আমি সেম সেন্টেন্সটাকে যদি আমি ইন্টারগেটিভ করি, হি গোজ ফর আ ওয়াক এভরি ইভিনিং, এটাকে যদি আমি ইন্টারগেটিভ করি তাহলে আমাকে ডাজ লাগাতে হবে, প্রথমে ডাজ নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসবো ডাজ? হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমাকে ডাজ নিয়ে আসতে হবে, ডাজ, তারপর হি, তারপর গোজ ছিল আর গোজ থাকবে না, ইয়েসটা উঠে যাবে, শুধু গো হবে, গো আ ওয়াক এভরি ইভিনিং হয়ে গেল এটা। এবার আরেকটা সেন্টেন্স, সি নেভার টেলস লাই, তাহলে ডাজ সি নেভার টেল হবে, শুধু টেল লাই, এইভাবে আমরা ইউজ করবো। কিন্তু এখানে একটা রুলস ট্রিক আছে যেটা পরের পেজে গিয়ে ডিসকাস করবো, এটা এখানে ডিসকাস করলে কঠিন হয়ে যাবে। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে, আমরা যেমন ইন্টারগেটিভের ক্ষেত্রে ডাজটা প্রথমে আসবে, ডাজ অর অথবা ডু, ঠিক আছে, প্রথমে, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ইন্টারগেটিভের। এবার ডাজ কখন হয় আর ডু কখন হয়? এই তো ডাজ তখনই হবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখন ডাজ হবে, আর বাকি সব ক্ষেত্রে ডু হবে। এটা তো প্রথমে অ্যাফার্মেটিভের যে রুলসটা অ্যাপ্লাই হয়েছে ইন্টারগেটিভের সেম রুলস অ্যাপ্লাই হবে, কিন্তু ওখানে ডাজ হয়ে যাচ্ছে প্রথমে, ওই জন্য ভার্বের শেষে আর ইয়েস বা ইয়েস ইউজ হচ্ছে না, ঠিক আছে, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। এই ইন্টারগেটিভের ক্ষেত্রে ডাজটা প্রথমে চলে আসছে, ওই জন্য ভার্বের ক্ষেত্রে আর ইয়েস বা ইয়েস থাকছে না, ওটা উঠে যাচ্ছে ইয়েস বা ইয়েসটা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও। একটু ক্লিয়ার? এরপরে এখানে পুরো সবগুলো ইউজ করা আছে। তো এখানে বিশেষ করে নেগেটিভের উপর ফোকাস রাখবো, ইন্টারগেটিভটা ডিসকাস করলাম। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এটা অনেক সময় ভুল হয়, হি হ্যাজ আ কার, এটা যখন ইন্টারগেটিভ করলাম আমরা তখন হি হ্যাভ আ কার। তো এই হ্যাজ এর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি হ্যাজ থাকে থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে, তাহলে এটা ইন্টারগেটিভের ক্ষেত্রে হ্যাভ হয়ে যাবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর সেম নেগেটিভের ক্ষেত্রেও সেম হ্যাভ হবে। এটা ভুল হয়, বারবার মিস্টেক হয় আমার হতো, তো এটা মনে রাখতে হবে। হি হ্যাজ আ কার যদি সেম সেন্টেন্সকে ইন্টারগেটিভ করি তাহলে ডাজ হি হ্যাভ আ কার হবে, হ্যাজটা হ্যাভ হবে এক্ষেত্রে। এবার আমরা নেগেটিভের উপরে মেন ফোকাস থাকবে এখানে আমাদের। যদি নেগেটিভ হয় হি হ্যাজ আ কার, এটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে কী করবো, হি ডাজ নট হ্যাভ এ কার, তাহলে এখানে ডাজ নট ইউজ করবো, কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে ডাজ নট ইউজ করবো। আর হ্যাভের বিষয়টা তো বললাম। তারপর এখানে অন্যান্য যে রুলসগুলো ইউজ হচ্ছে এগুলো দেখবো। আই গো থেকে আই ডু নট গো, ঠিক আছে, এটা প্রথমে ইন্টারগেটিভ দেখো, আই গো, তো ইন্টারগেটিভ কী হচ্ছে, ডু ইউ গো। এখানে ডু আই গো কেন হলো না, নিজেকে নিজে কোশ্চেন করা যায় না, ওই জন্য আমি বললাম ডু ইউ গো, আই গো থাকলে ডু ইউ গো হবে। তো এটা একটা ট্রিক, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা ভুল হতো আমার, ঠিক আছে, ওই জন্য বারবার ডিসকাস করে দিচ্ছি। আই গো যদি কাউকে কোশ্চেন করি তো আই গো ডু আই গো কোশ্চেন করা যায় না, তো আমি কাউকে জিজ্ঞেস করছি মানে ডু ইউ গো, ঠিক আছে, এইভাবে একটা। তারপর দে প্লে, এখানে আছে দে প্লে থেকে ডু দে প্লে, এটা হচ্ছে মেন, দে প্লে থার্ড পারসন প্লুরাল, ওই জন্য ভার্ব প্লুরাল ফর্ম এসছে, দে প্লে থেকে ডু দে প্লে, ওখানে ওই জন্য ডাজ ইউজ হয়নি, থার্ড পারসন প্লুরাল নাম্বারের জন্যই এখানে ডাজ ইউজ হয়নি। ইউ ওয়ার্ক হার্ড, ডু ইউ ওয়ার্ক হার্ড, এখানে ইউ ওয়ার্ক হার্ড থেকে ডু ইউ ওয়ার্ক হার্ড, দুটা প্রথমে এসছে, ঠিক আছে। সি ডাজ দ্য ওয়ার্ক, এটা খুব ইম্পর্টেন্স, এখানে ভুল হয়, সি ডাজ দ্য ওয়ার্ক, এইটা ইন্টারগেটিভ, এখানে দেখব ডাজটা প্রথমে একটা ডাজ নিয়ে আসতে হবে, প্রথমে নিয়ে আসলাম ডাজ, ঠিক আছে, সি ডু দ্য ওয়ার্ক, এই ডুটা কোথায়, এই ডাজের ডু হচ্ছে, ডাজেরই ফর্ম হচ্ছে ডু, কেননা যখন ইন্টারগেটিভ হবে, ঠিক আছে, বা নেগেটিভ হবে তখন ভার্বের সঙ্গে আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ভার্বের সঙ্গে আর ইয়েস বা ইয়েস থাকবে না, ওই জন্য এই ডাজেরই হচ্ছে ডু, এই ডাজটাই হচ্ছে ইন্টারগেটিভে ডু হয়ে গেছে, ঠিক আছে। আর এই ডাজটা তো ইন্টারগেটিভ সেন্টেন্স করার জন্য নিয়ে এসেছি এক্সট্রা করে, এই ডাজটা হচ্ছে এক্সট্রা ডাজ, আর এই ডুটা হচ্ছে এই ডাজের ডু, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটা ক্লিয়ার হয়েছে? এটা মিস্টেক হয় অনেক সময়, মানে আমি বলতে চাইলাম যে এই ডাজটা এক্সট্রা এনেছি ইন্টারগেটিভের জন্য, আর এই ডুটা হচ্ছে এই ডাজেরই ডু হচ্ছে, এটা এস বাই এস উঠে গেছে। এবার আমাদের ফোকাস থাকবে নেগেটিভ সেন্টেন্স কি, এখানে সাবজেক্ট
প্লাস ডু অর ডাজ নট, ডু নট অর ডাজ নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ডু অর ডাজ নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ। এইখানে আমি তো এটা ডিসকাস করলাম এর আগে, হি হ্যাজ আ কার, হি ডাজ নট হ্যাভ এ কার, এই হ্যাজের হ্যাভ হয়ে যাবে নেগেটিভ এবং ইন্টারগেটিভের ক্ষেত্রে। সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্স থার্ড পার্সন হয় হ্যাভ হবে, ইউজ হয়েছে, কিন্তু এটা যখন নেগেটিভ ইন্টারগেটিভ হবে তখন হ্যাভ হবে, এটা একটু মনে রাখতে হবে, এটা মিস্টেক হয় অনেক সময়। ডাজ নট ইউজ হয়েছে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণেই, নেগেটিভ হওয়ার কারণে। আই গো, এর নেগেটিভ কী হবে? আই ডু নট গো। কেন হলো আই ডু নট গো? ঠিক আছে, আই গো, আই ডু নট গো। তো আইটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ডু হলো। দে প্লে, দে ডু নট প্লে, নেগেটিভ, ডু নট প্লে। ইউ ওয়ার্ক হার্ড, ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এবার এটা সেম। সি ডাজ দ্য ওয়ার্ক, সি ডাজ নট ডু দ্য ওয়ার্ক। এই ডাজটার এই অংশটু, এই ডাজটা এক্সট্রা আসলো এর গঠন স্ট্রাকচারে, ডাজ নট। এবার এখানে দেখবো হেয়ার আর সাম এক্সাম্পলস অফ ইন্টারগেটিভ সেন্টেন্স অ্যান্ড শর্ট অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যান্সার। যদি কিছু কোশ্চেন করা, ডু ইউ স্পিক ইংলিশ, তো আমি শর্টে কী বলবো? ইয়েস আই ডু, নো আই ডোন্ট, এইভাবে। তো এভাবে ডাজ, এখানে যদি আমি এটা দেখি, যেমন এটা ডাজ অনিল প্লে ক্রিকেট, এখানে অনিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য বলে চাই ইয়েস হি ডাজ, নো হি ডাজেন্ট। এটা বোঝা গেল? হি ডাজ, নো হি ডাজেন্ট, অনিলটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য অ্যান্সারটা সেভাবে দেওয়া হয়েছে তাকে প্রকাশ করে। এবার টু বি ভার্ব, অ্যাম ইজ আর, এগুলো হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর হি সি ইট এগুলো হচ্ছে থার্ড পার্সন। তো আই এর সঙ্গে অ্যাম হয়, ঠিক আছে, ইউ এর সঙ্গে আর হয়, আর হি সি ইট এর সঙ্গে ইজ হয়। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো মনে রাখতে হবে বলতে এগুলো সবারই মুখস্থ আছে, এগুলো সবাই অটোমেটিক চলে আসে। ইউ এর সঙ্গে কখনো ইজ কেউ ইউজ করে না, ইউ এর সঙ্গে আর ইউজ করে। ঠিক আছে, তো এটাই বোঝাচ্ছে, এক্সপ্লেন করার কিছু নেই, এটা সবাই জানে। ঠিক আছে, এবার আমরা বি ভার্বের নেগেটিভ ইন্টারগেটিভ কীভাবে করবো? বি ভার্বের নেগেটিভ ইন্টারগেটিভ করার ক্ষেত্রে আমাদেরকে ডু নট, ডাজ নট এগুলো ইউজ করতে হবে না। যা বি ভার্বটা বা অক্সিলারি ভার্বটার সঙ্গে যদি নট বসাই আমরা, তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে। আর যদি কী করি, যদি ওই বি ভার্বটাকে বা অক্সিলারি ভার্বটাকে যদি সামনে নিয়ে চলে আসি, তাহলে সেটা ইন্টারগেটিভ হয়ে যাবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এখানে কোশ্চেন। আই অ্যাম নট, উই আর নট। অ্যামের সঙ্গে, অ্যামটা হচ্ছে বি ভার্ব, অ্যামের সঙ্গে নট ইউজ করলেই এটা কী হয়েছে? নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, ইউ আর নট ইউজ করলেই নেগেটিভ হয়ে গেছে। তো এটা বি ভার্ব বা অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা জাস্ট নট ইউজ করে নেগেটিভ করব তারপরে। আর ইন্টারগেটিভের ক্ষেত্রে জাস্ট বি ভার্ব বা অক্সিলারি ভার্বটা সামনে আনলে সেটা ইন্টারগেটিভ হয়ে যাবে, যেমন এম আই, ঠিক আছে, আর ইউ, এভাবে। এবার এখানে আমরা এক্সারসাইজ দেখব, খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজগুলো। দে হ্যাভ আ বিউটিফুল হাউস, এখানে দে হ্যাভ আ বিউটিফুল হাউস আছে, তাহলে এখানে কী ভুল আছে? পুট দ্য ভার্ব ইন দ্য ব্র্যাকেট ইন্টু সিম্পল প্রেজেন্ট টেন্স। এই যে ব্র্যাকেটে যে ভার্বটা আছে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স ফর্মটা ইউজ করতে হবে। তো এটা আমরা কীভাবে ইউজ করবো? সব সময় এটাকে লক্ষ্য করবো, এইটাকে লক্ষ্য করবো, সাবজেক্টকে লক্ষ্য করে ইউজ করবো। সাবজেক্টকে যদি আমরা ফলো করি, ইউজ করি, তাহলে একটা মিস্টেক হবে না। তো এই সেন্টেন্সটা সঠিক আছে, এটা নো কারেকশন, এটা কারেকশন করতে হবে না, দে হ্যাভ আ বিউটিফুল হাউসই হবে। তারপর হি অলওয়েজ টিচ আস ইন দ্য ইভিনিং। তো এখানে অলওয়েজ শব্দ দ্বারা আমি বুঝে নিলাম এটা সিম্পল প্রেজেন্ট টেন্স প্রথমত, আর এখানে হি দ্বারা বুঝে নিলাম এটা সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এর আগে একদম প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে ইয়েস বা ইয়েস যুক্ত হয়। হি টিচ আস ইন দ্য ইভিনিং, ইয়েস বা ইয়েস যুক্ত করবো। সি অফেন স্লিপ ইন হার আর্ম চেয়ার। সি শব্দ দ্বারা আমি বুঝতে পারছি যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে, আর অফেন দ্বারাই বুঝিয়ে গেছি যেটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে স্লিপস, SLEEPS, স্লিপস ইন হার আর্ম চেয়ার। এইভাবে আমরা সলভ করতে যাবো। 5 নম্বর, সি রাইট আর লেটার এভরিডে দ্বারা বুঝে যাচ্ছে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাছাড়া এখানে বলেই দিয়েছে এগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, তাহলে আমাদের কী করতে হবে? সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্ট সি আছে কিন্তু ভার্বের শেষে ইয়েস বা ইয়েস যুক্ত নয়, সাবজেক্ট এইগুলো সব অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে সি রাইটস আর লেটার এভরিডে। এবার করো, এখানে এইটা দেখবো আমরা 8 নম্বরটা। দ্য সার্ভেন্ট ডু দ্য হাউস ওয়ার্ক এভরিডে, এখানে দ্য সার্ভেন্টস আছে, ঠিক আছে, দ্য সার্ভেন্টস আছে, এটা হচ্ছে দ্য সার্ভেন্টস, এটা হচ্ছে প্লুরাল ফর্ম, ওই জন্য ডুই হবে, নো চেঞ্জ। কিন্তু এইখানে দেখবো 6 নম্বরটা দেখবো, দ্য বয় সুইম ইন দ্য পন্ড এভরি মর্নিং, দ্য বয় সুইমস ইন দ্য এভরি মর্নিং। দ্য বয়েজ প্লে ক্রিকেট অন দ্য সানডে, তাহলে এখানে বয়েজ প্লেই হবে, ঠিক আছে, নো চেঞ্জ, কেননা দ্য বয়েজ হচ্ছে প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল, ওই জন্য ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হবে না, প্লুরাল হওয়ার কারণে। ঠিক আছে, কিন্তু এটা ভার্ব থার্ড পার্সন সিঙ্গুলার দ্য বয়, ওই জন্য ভার্বের শেষে ইয়েস বা ইয়েস যুক্ত হবে, সুইমস হবে। ঠিক আছে, এটা এরপরে দেবো, পরের এক্সারসাইজগুলো আরও ইম্পর্টেন্স আছে।
দেয়ার বি অ্যান ইন্টারেস্টিং বুক, বি ভার্ব অ্যামিজার বলেছিলাম, তাহলে দেয়ার ইজ অ্যান ইন্টারেস্টিং বুক ইন দ্য লাইব্রেরি ইজ হবে। আই বি আই স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট, হি স্পিক ইংলিশ ওয়েল, হি স্পিক্স ইংলিশ ওয়েল, এভাবে পরপর করবো। এখানে কঠিন বলতে মাই মাদার ডু কুকিং এভরি মর্নিং, এখানে মাই মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডু ইউজ হবে, ডুর শেষে ইয়েস বা ইয়েস যুক্ত করতে হবে, ডুটা হচ্ছে ভার্ব, ইয়েস বা ইয়েস যুক্ত করলে মাই মাদার ডাজ দ্য কুকিং এভরি মর্নিং হবে। বোঝা গেল? এটা 14টা এক্সপ্লেন করলাম। দ্য ক্যাট অফেন সিট অন দ্য আর্ম চেয়ার্স, দ্য ক্যাটস অফেন সিটস ইন দ্য আর্ম চেয়ার। এবার পরপর করতে করতে গেলেই বোঝা যাবে জিনিসগুলো। প্রত্যেকটা যেগুলো কঠিন ছিল বিশ্বাস করে দিলাম। এইটা দেখো 24 নম্বর, মিস্টার অ্যান্ড মিসেস রয়, মানে এখানে দুজন বোঝাচ্ছে, ঠিক আছে। বি আওয়ার নিউ নেইবার্স, তাহলে এখানে বি আছে, তাহলে দুজন বোঝাচ্ছে, প্লুরাল হয়ে গেল, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার থাকলো না, থার্ড পারসন প্লুরাল হয়ে গেল, তাহলে থার্ড পারসন প্লুরাল হলে বি ভার্বের প্লুরাল ফর্ম কী আছে, এম ইজ আর ইউজ হবে, ঠিক আছে। এটা আর হবে, এটা আর ইউজ হবে, এটা 24 নম্বর। তারপর মেক দ্য ফলোইং সেন্টেন্স নেগেটিভ অ্যান্ড ইন্টারগেটিভ, এই সেন্টেন্সগুলো নেগেটিভ আর ইন্টারগেটিভ করবো। কীভাবে করবো? হি সুইমস ভেরি ওয়েল, ঠিক আছে, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ কীভাবে করবো? তাহলে নেগেটিভ, এটা হচ্ছে থার্ড পারসন, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি ডাজ নট সুইম ভেরি ওয়েল, তখন আর সুইমস হবে না, এসটা থাকবে না, তখন হি ডাজ নট সুইম হবে ভেরি ওয়েল, ঠিক আছে। তারপর এবার যদি এটাকে ইন্টারগেটিভ করি, ডাজ হি সুইম ভেরি ওয়েল, কোশ্চেন চিহ্ন, বোঝা গেল? কোশ্চেন চিহ্ন। তাহলে এখানে দ্য এরোপ্লেন ফ্লাইজ ওভার দ্য সিটি, তাহলে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরোপ্লেন একটা বোঝাচ্ছে, তাহলে দ্য এরোপ্লেন ডাজ নট ফ্লাই, FLY হবে, ফ্লাই ওভার দ্য সিটি, ডাজ দ্য এরোপ্লেন ফ্লাই ওভার দ্য সিটি, তারপর কোশ্চেন চিহ্ন। এখানে কঠিন কোনটা আছে, এখানে 5 নম্বরটা দেবো, এখানে একটা শেখার বিষয় আছে 5 নম্বর। সি ডাজ সাম এক্সারসাইজ এভরি মর্নিং, তাহলে এখানে সি ডাজ সাম, এখানে 3টা বিষয় দিক লক্ষ্য করবো। প্রথমে হচ্ছে সি শব্দটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাম শব্দটা কাউন্টেবল আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু এটা যখন নেগেটিভ বা ইন্টারগেটিভ করবো তখন সাম নেগেটিভের ক্ষেত্রে এবং ইন্টারগেটিভের ক্ষেত্রে এনি হবে, এনি করব। কাউন্টেবল আনকাউন্টেবল বলে একটা ভিডিও বানিয়েছি, ওখানে ডিসকাস করেছি, দেখলেই বোঝা যাবে। তো এই দুটো হলো বিষয়, সাম এনি হলো। তাহলে আমাকে প্রথমে এটাকে যদি আমি নেগেটিভ করি, সি কোনটা দেখলাম যে বলে গেলাম, হ্যাঁ সি ডাজ, এখানে সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ডাজ হয়েছে, ডুর পরিবর্তে ডাজ হয়েছে, তাহলে আমি কী করবো? প্রথমে সি ডাজ নট এনি এক্সারসাইজ, সি ডাজ নট ডু এনি এক্সারসাইজ এভরি মর্নিং, সি ডাজ নট, খুবই এই সেন্টেন্সটা শেখার বিষয় আছে অনেক। সি ডাজ, এই ডাজটা হচ্ছে এক্সট্রা ডাজ নট, এবার এই ডাজটারই ফর্ম হচ্ছে ডু, তারপরে এই সামের ফর্ম হচ্ছে এনি এক্সারসাইজ এভরি মর্নিং, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল এই সেন্টেন্সটা, বোঝা গেল? এবার এটাকে যদি আমি ইন্টারগেটিভ করি তাহলে কীভাবে করবো? তাহলে এভাবে করবো, ইন্টারগেটিভ করলে ডাজ, এই ডাজটা হচ্ছে এক্সট্রা ডাজ, এটা ইন্টারগেটিভের জন্য নিলাম ডাজ, তারপর সি, এই ডুটা, এই ডাজটা ডু হয়ে যাবে, ডাজ সি ডু এনি, এই সামটা হচ্ছে এনিতে পরিণত হলাম, এনি এক্সারসাইজ এভরি মর্নিং, বোঝা গেল? এই ডাজটা এক্সট্রা ডাজ ইন্টারগেটিভের জন্য নিয়ে আসলাম, কেননা এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিটা, ওই জন্য এইটা। তারপর আর এই ডুটা এই ডাজেরই, মানে ইয়েস বা ইয়েস উঠে যাবে ইন্টারগেটিভ সেন্টেন্সে, ওই জন্য এটা ডু হলো, ঠিক আছে। এইভাবে আর এনি নেগেটিভ যখন করবো, ইন্টারগেটিভ করবো, সামের নেগেটিভ বা ইন্টারগেটিভ এনি হয়, ওই জন্য এনি হলো। এটা অনেক বিষয় ছিল শেখার এখানে। আর কি এগুলো সহজ আছে এখানে, সি নোজ আ লট অফ পিপল ইন দিল্লি, এটা যেমন দেবো, এটা একটা, তাহলে সি নোজ আ লট অফ পিপল ইন দিল্লি, এটা যদি আমি নেগেটিভে করি, সি ডাজ নট নো আ লট অফ পিপল, তাহলে আ লট অফ পিপল, আ লট অফ, আর এখানে পিপল আছে, পিপল গোনা যায় 1 2 3 করে, ঠিক আছে। তাহলে আমরা মেনি ইউজ করবো, আ লট অফের মেনি, এটা নেগেটিভেও হয় আবার ইন্টারগেটিভেও হয়, আ লট অফের নেগেটিভ মেনি, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে সেন্টেন্সটা কী হবে? সি ডাজ নট নো মেনি পিপল ইন দিল্লি, তারপর এটাই যদি আমি ইন্টারগেটিভ করি তাহলে কী হবে? ডাজ
ডাজ সি নো মেনি পিপল ইন দিল্লি। বুঝে গেল কোশ্চেন চিহ্ন। এখানে দুটো সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট ছিল। থ্যাংক ইউ।